চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 যাত্রী নিহত, আহত 4 জন হাসপাতালে। উত্তরাঞ্চলের 16 জেলার মহাসড়কে পুলিশের বিশেষ অভিযান, বেপরোয়া গতি ও অবৈধ মোটরসাইকেল নিয়ন্ত্রণ। আমদানির অনুমতির পরও কমেনি চালের দাম, সরবরাহ বাড়ায় ইলিশের দাম কিছুটা কম, কাঁচামরিচের বাজার এখনো চড়া। সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা শেষের 1 সপ্তাহ পরও প্রণোদনার চাল পাননি ভোলার জেলেরা, গাফিলতির অভিযোগ। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত। সমগ্র বাংলাদেশের সাথে আছে মুজাহিদুল ইসলাম। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 আরোহী নিহত হয়েছেন। দুপুর 1:30টার দিকে মিরসরাইয়ের বড় তাকিয়া রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝর্ণা দেখতে যাচ্ছিলেন। এই সময় ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন 11 জন। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান খৈয়াছড়া ঝর্ণা নামের পর্যটন স্পট থেকে গোসল করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ধাক্কা দেওয়ার পর মাইক্রোবাসটিকে প্রায় 1 কিলোমিটার ঠেলে নিয়ে যায়। আহত 4 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। হতাহতের বাড়ি হাটহাজারীর আমান বাজার এলাকায় বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। দুর্ঘটনার কারণ তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এটা তো ওই যে মহানগর প্রভাতীটা সকালবেলা ঢাকা থেকে ছেড়ে আসে আর কি। ওই সামনের এই স্টেশনটা অতিক্রম করার সময় আপনার এই যে মাইক্রোটা যাত্রীবাহী মাইক্রো, ওখানে প্রায় 16 জন যাত্রী ছিল ড্রাইভার সহ, তারা দ্রুত গতিতে রেল লাইন অতিক্রম করার সময় এই দুর্ঘটনাটা ঘটে। ট্রেনের সামনে ইঞ্জিনের বগির সাথে মাইক্রোটা সহ আটকে যায়। এরপরে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত মাইক্রোটা টেনে নিয়ে আসে ট্রেন। আরো জানাতে চট্টগ্রামে মিরসরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, এই যে দুর্ঘটনাটি ঘটেছিল আসলে সেখানে যেই বলা হচ্ছে যে রেল ক্রসিং এর উপরে দাঁড়িয়েছিল ট্রেনটি, রেল ক্রসিং এর উপরে মাইক্রোবাসটি দাঁড়িয়েছিল, সেখানে কি কোনো ধরনের সিগন্যাল ছিল কিনা, এবং এখন যারা আসলে হতাহত রয়েছেন সেখানে তাদের বর্তমান অবস্থা কেমন দেখছেন? প্রথমত আমি এই মুহূর্তে যে জায়গায় ট্রেন এবং মাইক্রোবাসটি দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস এবং ট্রেনটি রয়েছে সেই জায়গায় আছি, এবং এখান থেকে এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আহতদের উদ্ধার করেছেন এবং নিহতদের মরদেহ তারা উদ্ধার করেছেন, এবং সেই মরদেহগুলো উদ্ধার করে বড়তাকিয়া স্টেশনে রাখা হয়েছে এবং আহতকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এখানে কিন্তু আমরা এই মুহূর্তে যে দুর্ঘটনা কবলিত যে মাইক্রোবাসটি এবং ট্রেনটি দেখতে পেলেও এই দুর্ঘটনাটি ঘটে এখান থেকে অন্তত প্রায় 1 কিলোমিটার দূরে, এবং মূলত এই ক্রসিং থেকে যেহেতু চলন্ত ট্রেন এই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এবং সেটিকে অনেকটা বলা যায় সেই ধাক্কার জোরেই সেই ট্রেনটি এতটুকু চলে আসে, প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি পথ সেটি অতিক্রম করে। তো এই যেই মাইক্রোবাসটি সেটিও যে এখান থেকে সরানোর জন্য চেষ্টা চলছে। আর ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন যে তারা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী একটি ট্রেন আসতে পারে, তখনই মূলত সেটি এখান থেকে সরানো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এখানে আমরা আসলে যে কি কারণে এই দুর্ঘটনা ঘটলো সেটি নিয়ে আসলে বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের বেশ কয়েকজন কর্মকর্তা তারা জানিয়েছেন যে তারা বলেন যে তাদের কোনো গাফিলতি ছিল না, তাদের যে গেটম্যান সেই গেটম্যান সেখানে দায়িত্ব পালন করছিলেন, কিন্তু সিগন্যাল না মেনে যেহেতু এই মাইক্রোবাসটি ঢুকে পড়ে যার কারণে এই দুর্ঘটনা ঘটে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু একই সঙ্গে আমরা ঠিক বিপরীত কথাও কিন্তু শুনেছি, এবং বিপরীত বলতে এখানে অনেকেই কিন্তু অভিযোগ করেছেন যে ঘটনাস্থলে তখন সেই গেটম্যান ছিলেন না, মূলত তিনি যে বাইরে ছিলেন, দুর্ঘটনার পরেই তিনি ঘটনাস্থলে আসেন, এবং গেটম্যান না থাকার কারণে সেখানে সিগন্যাল ছিল না, এবং সিগন্যাল না থাকার কারণে মাইক্রোবাসটি সেখানে ঢুকে পড়ে বলে আমাদেরকে এই যারা এখানকার যারা প্রত্যক্ষদর্শী তারা সেই অভিযোগটুকু তারা সেই অভিযোগ করেছেন। আর এই যে দুর্ঘটনার কারণে এখনো পর্যন্ত রেল লাইনে আর উপর খুব একটা প্রভাব পড়েনি, কারণ হচ্ছে এই যে ডাউন লাইনটা চট্টগ্রাম থেকে সেটিতে কিন্তু এখন খুব একটা ট্রেনের চলাচল নেই
নেই বলে আমাদেরকে পাহাড়তলির যে রেল কন্ট্রোল অফিস তারা আমাদেরকে জানিয়েছেন, এবং তারা বলেছেন বেশ কিছুক্ষণ হয়তো সেটি তারা এভাবে থাকলে খুব একটা সমস্যা হবে না, কারণ একটা লাইন এখনো পর্যন্ত চালু থাকার কারণে তাদের খুব একটা প্রভাব পড়বে না বলে তারা মনে করছেন। আর এখানে যে মরদেহগুলো উদ্ধার হয়েছে তাদের কাছে যে পাওয়া তথ্য, তাদের যেই পাওয়া যে নথিপত্রগুলো তাদের পকেটে পাওয়া গেছে, সেখান থেকে পুলিশ কর্মকর্তারা যেটি জানাচ্ছেন মূলত চট্টগ্রামের হাটহাজারী থেকে তারা যে মিরসরাইয়ের খইয়াছড়া বিষয় আমি জানতে চাইবো যে এখানে যেমনটি বলছেন যে সেখানে একটি দ্বিমুখী ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে যে হয়তো সেখানে রেল ক্রসিং এ দায়িত্বরত ব্যক্তি ছিলেন না, এখন যে দায়িত্বরত যিনি ছিলেন তার সাথে কি কথা বলার কোনো সুযোগ হয়েছে কিনা, যে তার মূল বক্তব্যটা কি? আসলে যিনি দায়িত্বে ছিলেন তার সঙ্গে কথা বলার আমাদের সুযোগ হয়নি। এই দুর্ঘটনার পর থেকেই আসলে তার দেখা মিলছেন না, এবং যার কারণে আমরাও আসলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তবে আমরা যেটা শুনেছি তিনি একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলেছেন এবং তিনি সেটি স্বীকার করেছেন যে তিনি ঘটনাস্থলে ছিলেন না। এই ধরনের কয়েকজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে সেই বক্তব্য দিয়েছেন। বিশেষ করে একজন দোকানদার তিনি বলছিলেন যে তিনি সেই গেটকিপারই তাকে এসে জানিয়েছেন যে তিনি তো দায়িত্ব পালন করতে পারেননি, হুট করে এসে এই ধরনের দুর্ঘটনাটি তিনি দেখতে পেয়েছেন এবং তিনি নিজেও আসলে আহতদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছেন এমনটি বলা হচ্ছে। এই দুর্ঘটনা ঘটেছে 2016 সালের দিকে একটি প্রকল্পের অধীনে সেখানে গেটম্যান নিয়োগ করা হয় এবং অস্থায়ী সেই গেটকিপাররাই মূলত সেখানে দায়িত্ব পালন করছিলেন বলে আমাদেরকে রেল কর্মকর্তারা জানিয়েছেন। এবং তারা এই ঘটনার যে বিস্তারিত যে তদন্ত কমিটি গঠন করেছেন সেই তদন্ত কমিটিতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী সহ 4 জন রাখা হয়েছে এবং তারা হয়তো এই বিষয়ে একটি প্রতিবেদন দিবে। বিস্তারিত প্রতিবেদন দিলে তখন এই মূলত আমরা জানতে পারবো যে এই কিভাবে কার গাফিলতিতে এই ঘটনা ঘটেছিল। তো আমরা একটু জানার চেষ্টা করি এখানে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা রয়েছেন তার কাছে যে এই ঘটনাটি কিভাবে ঘটেছে। তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি এবং যে বাকি 11 জন ছিল তাদেরকে আমরা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি। আচ্ছা, ঘটনাটা কিভাবে হয়েছিল, আপনারা কিভাবে শুনেছেন? আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে আপনারা যে দুর্ঘটনাস্থলটি দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় পেছনের দিকে 1 কিলোমিটার পেছনের দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টগ্রাম মহানগর প্রভাতী ট্রেনটি আসছিল এবং খইয়াছড়া ঝর্ণায় গিয়েছিল। আসলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন যে ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেনটি এখানে আসার পর এই দুর্ঘটনা ঘটে এবং তারা বলছেন যে এটি উদ্ধার পরিচালনার জন্য তারা যেহেতু হতাহতদের এর মধ্যে উদ্ধার করা হয়েছে, এখন মূলত তারা যেই যানবাহনটি মাইক্রোবাসটি রয়েছে সেটিকে সরানো এবং যেই রেল যে ট্রেনটি এখানে রয়ে গেছে সেটি যাতে উদ্ধার হয় সেটি নিয়ে মূলত রেল কর্মকর্তাদের সঙ্গে একসঙ্গে কাজ করে যাচ্ছেন। আর এখনো পর্যন্ত আমরা এখানে রেলের যারা শীর্ষ কর্মকর্তা তাদের কাউকে এখনো পর্যন্ত দেখিনি, যদিও একাধিক ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছে তারা বলছেন যে তারা এটি নিয়ে কাজ করছেন। আর এখানে দুর্ঘটনা দেখতে আসলে এখানে কয়েকশো মানুষ এখানে জমায়েত হয়েছেন এবং তারা এখানে এসে আসলে ভিড় জমানোর কারণে এখানে যে অনেকটা কাজ করতেই এখানে অসুবিধা হচ্ছে বলে আমাদেরকে এখানে যারা কর্মকর্তা রয়েছেন ফায়ার সার্ভিসের তারা সেটি জানিয়েছেন। আর আরেকটি জিনিস জানাবেন আপনি আমাদেরকে, সেটি হচ্ছে যে এই যে 11 জন মৃত বলা হচ্ছে এবং যে 4 জন আহত রয়েছে তারা কি একই পরিবারের বা একই এলাকার ছিলেন? কারণ তারা যেহেতু একটি পর্যটন কেন্দ্র ভ্রমণ এসেছিলেন, যে মানুষগুলো মারা গেছেন তাদের কোনো স্বজনরা কি এখানে এসে লাশের দাবি করছেন কিনা বা জানা গেছে কিনা যে তারা একই পরিবারের কিনা? আচ্ছা, আমরা এ পর্যন্ত যেটি জেনেছি আসলে তারা একই পরিবারের কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু তারা সকলেই যে চট্টগ্রামের হাটহাজারী থেকে এসেছিলেন সেটি অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। তো এটি মূলত তারা একই পরিবারের কিনা সেটি জানার জন্য আসলে এখানকার যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন তারা সেটি জানার চেষ্টা করছেন। আমরা ফায়ার সার্ভিসের এখানকার একজন স্টেশন কর্মকর্তা তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে আসলে এই দুর্ঘটনা এখানে যারা নিহত হয়েছেন তাদের বাড়ি ঘরের এবং বিস্তারিত পরিচয়ের ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা এবং হচ্ছে এই উদ্ধার কার্যক্রম কবে নাগাদ শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে আমরা আমরা শুনছিলাম যে চট্টগ্রামের হাটহাজারী থেকে তারা খইয়াছড়া ঝর্ণা দেখতে যাচ্ছিল। এই ধরনের কোনো তথ্য আপনারা? হ্যাঁ, আপনি যেটা জেনেছেন ওই ধরনের তথ্য আমাদের কাছে এই পর্যন্ত আছে, তবে এটা আমরা যতটুকু জেনেছি ওইটাই জেনেছি, এরপরে কিন্তু আমরা ডিটেল জানার জন্য ওনার কাছে আমরা
এখানকার আসলে যারা এই উদ্ধারকারী দল রয়েছেন তারা প্রত্যেকেই বলছিলেন যে এই ঘটনায় আসলে যারা হতাহত হয়েছেন, যেহেতু এদের মধ্যে অধিকাংশই নিহত, সেই কারণে আসলে এই বিষয়ে বিস্তারিত জানা এখন পর্যন্ত তাদের কাছে নিশ্চিত করা সম্ভব নয়। তারা ভাষা তথ্য পাচ্ছে এবং সেই অনুযায়ী তারা সেই তথ্যের আলোকে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনার চেষ্টা করছেন। এবং তারাও শুনেছেন যে চট্টগ্রামের হাটহাজারী থেকেই মূলত এই দলটি আসে এবং সেখানে যেই হাটহাজারী থেকে আসার পর তারা চট্টগ্রামের যে মিরসরাইয়ের খইয়াছড়া ঝর্ণা সহ বেশ কিছু পর্যটন এলাকা রয়েছে, সেসব পর্যটন এলাকার আসলে দেখার জন্যই মূলত এসেছিলেন এবং আসার পরেই এই দুর্ঘটনাটি ঘটে। আসলে চট্টগ্রামের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার ঘটনা কিন্তু এটি যে একেবারে প্রথম নয়। আমরা দেখি যে প্রায় সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ সচেতন হয়, তারা বলে যে অবৈধ রেল ক্রসিংগুলো বন্ধে তারা তৎপর হবেন, কিন্তু বাস্তবে দেখা যায় সেসব অবৈধ রেল ক্রসিং যেমন বন্ধ করা যায় না এবং একই সঙ্গে কারো গাফিলতি থাকলেও সেটিরও খুব একটা যে বিচার করার সুযোগ তেমন একটা তৈরি হয় না। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। দুর্ঘটনার খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে সহকর্মী ইফতেখার ফয়সাল। সড়কে শৃঙ্খলা ফেরানো এবং অবৈধ মোটরসাইকেল ও বেপরোয়া চালকদের নিয়ন্ত্রণে উত্তরাঞ্চলে বিশেষ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। শৃঙ্খলা না ফেরা পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলার আঞ্চলিক সড়ক ও মহাসড়কে এই অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। উত্তরাঞ্চলে হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে 1035 কিলোমিটার মহাসড়ক এবং 500 কিলোমিটার আঞ্চলিক সড়ক। এসব সড়কে যারা মোটরসাইকেল চালান তাদের বেশিরভাগেরই ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্সবিহীন চালকদের অধিকাংশই অদক্ষ ও বেপরোয়া। এ অবস্থায় সড়কে শৃঙ্খলা ফেরাতে 26 জুলাই থেকে বিশেষ অভিযান শুরু করেছে হাইওয়ে পুলিশ। 15টি থানা ও ফাঁড়ি এলাকায় এই অভিযানের সবচেয়ে বেশি জরিমানা গুনছেন মোটরসাইকেল চালকরা। আমার মাথায় হেলমেট ছিল না, এই জন্য ধরছে আর বলছে যে জনগণকে সবাইকে সচেতন করার জন্য আটকায় সবাইকে বুঝাচ্ছে যে হেলমেট পরা দরকার। অবশ্যই হেলমেট আমার গাড়ির পিছনে আছে কিন্তু আমি পরি নাই, এই জন্য এটা আমার অপরাধ। হাইওয়ে পুলিশ বলছে শৃঙ্খলা না ফেরা পর্যন্ত এই অভিযান চলবে। যারা আইন না মানবেন তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। আইনগত যে ব্যবস্থা আছে আমরা সেটা নিচ্ছি, বিশেষ করে মোটরসাইকেলের ক্ষেত্রে যারা হেলমেট পরিধান করছেন না অথবা ড্রাইভিং লাইসেন্স নেই, মোট কথা যে অপরাধের জন্য দোষী তাকে সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া আছে। বিশেষ এই অভিযানের পাশাপাশি সড়ক মহাসড়কে অবৈধ থ্রি হুইলারের বিরুদ্ধেও অভিযান চলবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেরপুর, বগুড়া। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহতদের খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। এই যে দুর্ঘটনাটি ঘটেছে এবং যেমনটি আমরা জানতে পারছি যে আহতরা কিছু জন আহত হয়েছে এবং 11 জন নিহত হয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা এবং তাদের পরিবারের কেউ এসেছেন কিনা এবং যারা আহত হয়েছে তাদের বর্তমানে শারীরিক অবস্থা সম্পর্কে কি তথ্য রয়েছে? দেখুন, যে 11 জন মারা গেছেন এবং যারা আহত হয়েছেন তাদের একেবারে পুরোপুরি নিশ্চিত করা না গেলেও আমরা তারা সবাই চট্টগ্রামের একটি কোচিং সেন্টার আছে, তাদের থেকে শিক্ষার্থী তারা সকালে বিভিন্ন করার তুলনা হয় এবং তারা বরপাটি স্টেশনের যে রেল ক্রসিং রয়েছে সেই রেল ক্রসিং এ তাদের বহনকারী গাড়িটি যখন সেখানে পৌঁছায় তখন আসলে ট্রেনে তাদেরকে বাস থেকে ধাক্কা দেয় এবং অনেক দূর পর্যন্ত থেকে ধাক্কা দিয়ে নিয়ে যায় এবং তারপরে এই ঘটনায় অন্তত 11 জন ঘটনাস্থলে মারা যান। কিছুক্ষণ আগে অর্থাৎ 8 ঘন্টা আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পর্যন্ত 5 জন জানা যায় এবং তাদের আমরা তাদের ঘটেছে সেটি পুরোপুরি বলা না গেলে তাদের দিক থেকে যদি দেখা যায় গেছে সেটি হচ্ছে একেবারে মুহূর্ত অবস্থা। এবং আমরা দেখেছি এই ঘটনা ঘটার পর থেকে খবরটি পাওয়ার পর থেকে মেডিকেল কলেজ হাসপাতালে যে ইমার্জেন্সি গেছে সেখানে আমরা অসংখ্য প্রিয়জনকে দেখেছি আসলে তাদের যে সন্তানটি
যেই সন্তানটি তারা আজকে কোচিং সেন্টারে গিয়েছিল সেই সন্তানটি বেঁচে আছে কি মারা গেছে সেই খবরটি জানার জন্য উৎসুক হয়ে আছে এবং অনেকে দেখেছে আমরা মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করছে এবং অনেকে জেনে ফেলেছে তাদের প্রিয়জনের ভাগ্যে কি ঘটেছে এবং সেই বিষয়টিকে মাথায় রেখে যেটি হওয়ার এটাই হচ্ছে তারা আসলে তাদের সন্তানের যে বিয়োগ ঘটেছে সেটিকে নিয়েই তারা হাইকার করছেন, কান্না করছেন। এরকম একটি বিদেশি অবস্থা কতটা মেডিকেল হাসপাতালের এই মুহূর্তে অবস্থান করতে দেখছি আর কি। আপনি দেখছেন যে আসলে তারা কান্নাকাটি করছেন। অক্টোবরের শেষ সপ্তাহে কিংবা নভেম্বরের শুরুতেই চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেলের একটি টিউব খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। চট্টগ্রামের সার্কিট হাউসে বিভাগের 11টি জেলার প্রশাসক, পুলিশ সুপার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত বৈঠক শেষে এই কথা জানান তিনি। বলেন, টানেলের অন্য টিউবটি ডিসেম্বরেই খোলার পরিকল্পনা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এত বড় একটি প্রকল্প যথাসময়ে শেষ হওয়ায় তা প্রশংসার দাবিদার। এ সময় জ্বালানি তেলের সংকট বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, পরিস্থিতি বিবেচনায় দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হতে পারে। আশা করি অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে একটা টানেল আমরা খুলে দিব ইনশাল্লাহ, আর ডিসেম্বরের মধ্যে সেকেন্ডটাও ইনশাল্লাহ আমরা খুলে দিব। তো তারপরে তো টানেল ওপেন হয়ে যাবে। সরকার চাল আমদানির অনুমতি দিলেও কোনো প্রভাব নেই বাজারে। এখনো চড়া দামে বিক্রি হচ্ছে চাল। সপ্তাহের ব্যবধানে বেড়েছে দেশি পেঁয়াজ ও কাঁচামরিচের দামও। তবে সরবরাহ বেশি থাকায় কমেছে সব ধরনের সবজির দাম। এদিকে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হওয়ায় বাজারে প্রভাব পড়তে শুরু করেছে, কমেছে সামুদ্রিক মাছের দাম। নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হওয়ায় চট্টগ্রামের বাজারে সরবরাহ বেড়েছে সামুদ্রিক মাছের। এতে দাম কমেছে কেজি প্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানান, গভীর সাগরে মাছ ধরা জাহাজগুলো ফিরতে শুরু করেছে। কয়েকদিন পর দাম আরো কমবে। যখন জাহাজ আসবে, জাহাজ ঢুকবে এসে, তখন মাছের রেট কমে যাবে। অনেকটাই কমছে। যে মাছ আমরা 700 টাকা বিক্রি করতাম ওই মাছ এখন 600 টাকা বিক্রি করি। যে মাছ 800 টাকা বিক্রি করতাম ওই মাছ এখন 700 টাকা 500 টাকা বিক্রি করতেছে। সপ্তাহের ব্যবধানে রাজশাহীতে দেশি পেঁয়াজ কেজিতে 8 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকায়। তবে কমেছে সব ধরনের সবজির দাম। পটল, ঢেঁড়স সহ অন্যান্য সবজি মিলছে 20 থেকে 25 টাকা কেজি দরে। সরবরাহ কম থাকার অজুহাতে চালের দাম বেড়েছে বস্তা প্রতি 100 টাকা। দেশি শসাটা ডবল দাম, একটা হলো 50, একটা হলো 100। কাঁচামরিচ 20 টাকা বেড়েছে। এখন চারদিক বর্ষা, তো ইনকাম বাড়ছে না, জিনিসের দাম বাড়ছে। আমাদের মধ্যবর্তী আমাদের চলাতে সমস্যা। রংপুরে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। বেড়েছে কাঁচা মরিচ ও শসার দাম। মাছ মাংস আগের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে। খুলনার বাজারে মোটা চাল প্রতি কেজি 45 টাকা থেকে 48 টাকা, মাঝারি 50 থেকে 60 টাকা এবং চিকন চাল 65 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে সরবরাহ বেশি থাকায় কমেছে সবজির দাম। চালের দাম একটু বৃদ্ধি, কেজিতে দাম 2 টাকা 3 টাকা বাড়েছে। মুসুর ডালের দামও বাড়েছে। সয়াবিন তেলের দাম কম। আমাদের ইনকামের বাইরে চলে গেছে অনেকটা, যা মনে করেন আমাদের সাশ্রয়ীতে তো সম্ভব না। প্রত্যেকটা জিনিসের দাম বেশি এবং নাগালের বাইরে। বরিশালে 15 দিনের ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে চালের দাম। এদিকে ভারত থেকে চাল আমদানি শুরু হলেও তার কোনো প্রভাব পড়েনি। উল্টো দেশি চালের দাম বৃদ্ধি পেয়েছে। শ্রমজীবী মানুষ যে আয় করি তাতে চাল কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই। সিলেটের বাজারে সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তেল বিক্রি হচ্ছে 185 টাকা লিটার। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে সবার। আকাশচুম্বী দাম। গত বছরে আমরা এই সময়ে যে তরকারি কিনছি যে দাম দিয়ে, এখন তা ডাবল, প্রত্যেকটা ডাবল এবং ডাবলের চেয়ে বেশি। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইলিশের প্রাপ্যতা ও সংগ্রহ নিয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এই যে 65 দিনের নিষেধাজ্ঞার পরে জেলেরা যে ফিরেছেন আবার মাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে কেমন ইলিশ ধরা পড়ছে, পর্যাপ্ত ইলিশ পাচ্ছেন কিনা এবং বিস্তারিত বিষয়ে আসলে তাদের বক্তব্যটা কি?
2023 জুলাই মধ্যরাত থেকে আসলে 65 দিনের যে অবরোধটা শুরু হয়েছে, অবরোধটা অনেক শুরু, আর তারপরেই আসলে জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে রওনা করেছে। তবে জেলেরা যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা করেছে, সেই পরিমাণ কাঙ্ক্ষিত যে ইলিশ আসলে জেলেদের জালে ধরা পড়ছে না। তো সেই বিষয়ে আসলে জেলেরা দাবি করছে যে অবরোধ চলাকালীন সময় মূলত যে মাছের যে মূল গনটা ছিল ওই গনটা ছিল, এবং অবরোধ উঠে যাওয়ার সময় আসলে গনটা শেষ হয়ে যাওয়ার কারণে ইলিশের পরিমাণটা একটু কম। তো সেই জন্য মূলত ইলিশের দেখাটা একটু কম মিলছে, যে কারণে আশা করছে সামনে যে এটা রয়েছে, যে মাছের যে এটা গনটা রয়েছে, আগামী 3 থেকে 4 দিন পরে হয়তোবা তারা মাছের দেখাটা আবার পাবে, এমনটা ধারণা করছে। আর মৎস্য বিভাগ থেকেও সেই একই তথ্য জানিয়েছেন। মৎস্য বিভাগ বলছে হয়তো যে আগামী 1 সপ্তাহের মধ্যে আসলে পর্যাপ্ত মাছ আসলে এই অঞ্চলে ধরা পড়বে। মৎস্য বিভাগ থেকে আরেকটা তথ্য জানিয়েছে, দেশের যে পূর্ব দক্ষিণ অঞ্চলে আসলে কক্সবাজার এলাকায় মূলত মাছের একটু পরিমাণটা বেশি, এবং সেক্ষেত্রে বরগুনায় আসলে মাছের একটু পরিমাণটা কম হওয়ার কারণটা হলো বরগুনার যে সাগরের সমুদ্রের যে স্লোপটা, যেটা উপকূল থেকে স্লোপটা একটু ঢালু থাকার কারণে মূলত এই দিকের জেলেদের গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করতে হয়। সেক্ষেত্রে জেলেদের ওখানে পৌঁছাইতে একটু সময় হয়েছে, যে কারণে জেলেরা মাছ পাচ্ছে না। আশা করছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আশানুরূপ ইলিশ নিয়ে উপকূলে ফিরতে পারবেন। এই ছিল মোটামুটি বরগুনা থেকে ইলিশ নিয়ে সর্বশেষ। বরগুনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আরিফ হোসেন। সাগরে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে 1 সপ্তাহ আগেই। তবে এখনো প্রণোদনার দ্বিতীয় কিস্তির চাল পাননি ভোলার জেলেরা। এজন্য সংশ্লিষ্টদের গাফিলতির অভিযোগ তাদের। চাল বিতরণে অনিয়ম ও ধীরগতির কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মৎস্য বিভাগ। গত 20 মে থেকে 65 দিন সাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা ছিল। লম্বা একটা সময় মাছ শিকার করতে না পারায় জেলে পরিবারে 86 কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। প্রথম কিস্তিতে 56 কেজি চাল বিতরণ হলেও দ্বিতীয় কিস্তির 30 কেজি চাল এখনো পায়নি জেলেরা। আদৌ তা পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। 86 কেজি করে চাল দেওয়ার কথা, আমরা পাইছি 56 কেজি। অভিযান শেষ হয়ে গেছে, আমরা বাকি চাল কবে পাইমু বলতে পারি না। 65 দিনের অভিযানে খালি 10 কেজি চাইলে 30 কেজি লাস্টেই অল্প কেজি নিয়েছি, বুঝলি, মানে এটা নমুনা পাইলাম। কিছুদিন বাদে অভিযান সরকার দেয়, আমরাও মানি। এতে আমরা ঘাটে থেকে খুব অভাবের ভিতরে পড়িয়া দেই। সময় মতো সরকারি প্রণোদনা না পাওয়ার জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন জেলেরা। একই সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ সঠিক সময়ে চাল বিতরণের দাবি তাদের। সঠিক অভিযানের ভিতরে জেলেদের মাঝে বিতরণ করার জন্য আমরা বারবার দাবি করতেছি, কিন্তু পরেই অভিযানের শেষ হয়ে যায়, তারপরে চাউলটা দেওয়া হয়। এবং কি এই 65 দিন অভিযান গেছে, 1 কিস্তি চাল দিচ্ছে, বাকি চালটা এখনো জেলেদের মাঝে পৌঁছে নেয়। চাল বিতরণে অনিয়ম ও ধীরগতির কথা স্বীকার করে মৎস্য বিভাগ বলছে, দ্বিতীয় কিস্তির চাল দ্রুত বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। সমুদ্রগামী জেলেদের জন্য বরাদ্দকৃত 86 কেজি চালের মধ্যে 56 কেজি চাল বিতরণ করা হয়ে গিয়েছে। এখনও 30 কেজি চাল আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করি খুব দ্রুত এই চাল বিতরণ করা সম্ভব হবে। ভোলাতে 1,44,183 জন নিবন্ধিত জেলে রয়েছেন। এর মধ্যে সমুদ্রগামী জেলের সংখ্যা 63,954 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সমগ্র বাংলাদেশের সময় হচ্ছে আরো একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। গ্যাস সংকটে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা 10 দিন ধরে বন্ধ। দ্রুত চালু না হলে আমন মৌসুমে সার সংকটের আশঙ্কা। গ্যাস সংকটের কারণে যমুনার পর এবারে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত 10 দিন ধরে উৎপাদন বন্ধ থাকায় সামনের আমন মৌসুমে সার সংকটের আশঙ্কা করছে কৃষি বিভাগ। এদিকে কারখানাটি চালু রাখতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড CUFL প্রতিদিন 1700 মেট্রিক টন ইউরিয়া এবং 1000 মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করে। এজন্য দিনে 52 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। গত বছরের 3 ডিসেম্বর থেকে রক্ষণাবেক্ষণের জন্য 2.5 মাস উৎপাদন বন্ধ ছিল কারখানাটিতে। এরপর গ্যাস সংকটের কথা বলে 19 জুলাই থেকে বন্ধ করা হয় কার্যক্রম। তবে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, দ্রুত উৎপাদন শুরু করতে সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করছেন তারা। আমাদের যে টার্গেটেড প্রোডাকশন সেটা অ্যাচিভ করতে একটু প্রবলেম হবে,
আমরা যদি পেয়ে যাই, আমাদের চেষ্টা চলছে, ইনশাল্লাহ পেয়ে যাবো। কর্ণফুলী কেজিডিসিএল-এর সাথে কন্টিনিউয়াস মনিটরিং হচ্ছে, আমাদের গতকালও কথা হয়েছে। আমরা আশা করতেছিলাম যে একদিনের মধ্যে হয়তো পাবো, আমাদেরকে বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। উই আর ওয়েটিং, আমাদের গ্যাস প্রেশার ডেভেলপ করলে আমরা পেয়ে যাবো। কৃষি বিভাগ বলছে এই মুহূর্তে মাঠ পর্যায়ে সারের সংকট না থাকলেও দ্রুত সময়ে উৎপাদন শুরু না হলে সামনের আমন মৌসুমে দেখা দিতে পারে সংকট। এই সার বন্ধ থাকলেও এইখান থেকে যে পরিমাণ সার উৎপাদন হবে সেই পরিমাণ সার সরকার বিদেশ থেকে আমদানি করবে, এবং ইউরিয়া সার আমাদের দেশে পূর্ববর্তী বছরগুলোতেও আমদানি হয়েছিল, এবারও আমদানি করবে। দেশে বছরে 26 লাখ মেট্রিক টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি উৎপাদন করে 5,61,000 মেট্রিক টনের বেশি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী থেকে পাচার হওয়া 4 স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে পাচারকারী দলের মূল হোতা চাঁদনি নামে এক নারীকে। পুলিশ জানায় গত 27 জুলাই রাজশাহীর মহিষবাথান এলাকা থেকে স্কুল পড়ুয়া 4 শিক্ষার্থীকে গার্মেন্টসে চাকুরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে যান এক নারী। সন্তান বাড়ি না ফেরায় তাদের সন্ধান চেয়ে ওই দিনই সাধারণ ডায়েরি করেন তাদের অভিভাবকেরা। এর পরপরই তাদের উদ্ধারে অভিযানে নামে পুলিশ। 2 দিন পর মোবাইল ফোনের সূত্র ধরে তাদের উদ্ধার করা হয় সাভার থেকে। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা জানান সাভারে পৌঁছার পর তাদের কাছ থেকে মোবাইল ফোন ও স্বর্ণালংকার কেড়ে নেওয়া হয়। কাজে না দিয়ে আটকে রাখা হয় একটি বাসায়। পুলিশ জানায় আটক নারীর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হবে। আসামিকে তো কোর্টে ফরওয়ার্ড করবো, এদেরকে আদালতে সুপর্দ করলে তারপরে জবানবন্দি নিয়ে কোর্ট তাদের যেখানে দেওয়া সেখানে দিবে। সিলেটের ওসমানীনগরে প্রবাসী বাবা ছেলের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। গত রাতে নিহত রফিকুলের শ্যালক দেলোয়ার আহমেদ বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন। সিলেটের পুলিশ সুপার ফরিদউদ্দিন জানান, যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ও তার ছেলে মাইকুলের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। এদিকে মারা যাওয়ার কারণ অনুসন্ধানে ভিসেরা রিপোর্টের জন্য শনিবার চট্টগ্রামে নমুনা পাঠানো হবে। রিপোর্টের ভিত্তিতে পরে মামলাটি পাল্টে যেতে পারে। গত মঙ্গলবার ওসমানীনগরের তাজপুর এলাকার একটি বাসা থেকে অচেতন অবস্থায় 5 প্রবাসীকে উদ্ধার করা হয়। পরে বাবা ছেলের মৃত্যু হয়। চিকিৎসাধীন আছেন রফিকুলের স্ত্রী, আরেক ছেলে ও মেয়ে। ময়মনসিংহের ত্রিশালে ট্রাক চাপায় মায়ের পেট ফেটে সড়কে জন্ম নেওয়া নবজাতককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আজিমপুর ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। গত 16 জুলাই ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মা, বাবা এবং বোন মারা গেলে অলৌকিকভাবে ভূমিষ্ঠ হয় নবজাতক। শিশুটি গত 26 জুলাই সুস্থ হয়ে উঠলে তার লালন পালনের দায়িত্ব নিয়ে দেখা দেয় জটিলতা। পরে শিশুটিকে লালন পালনে দাদার সামর্থ্য পায়নি জেলা শিশু কল্যাণ বোর্ড। এমন প্রতিবেদনের পর আজ ঢাকার আজিমপুর ছোটমণি নিবাসে শিশুটিকে হস্তান্তর করা হয়। এর আগে শিশুটির জন্ডিস, শ্বাসকষ্ট এবং রক্ত স্বল্পতা ভালো হওয়ায় ছুটি দেয় চিকিৎসকেরা। তবে ডান হাত এবং পায়ের ভাঙা ভালো হতে আরও 2 সপ্তাহ সময় লাগবে বলে জানান চিকিৎসকেরা। তার যে দাদা রয়েছে এবং সৎ দাদি রয়েছে, তারা শিশুটিকে প্রতিপালনের মতো সক্ষমতা তাদের নেই মর্মে আইনের ধারা 84 উপধারা 4 অনুসারে শিশুটিকে আমরা সরকারি তত্ত্বাবধানে ছোটমণি নিবাস আজিমপুরে প্রেরণের আমরা সিদ্ধান্ত গ্রহণ করি। সমগ্র বাংলাদেশের সময় হচ্ছে আরো একটা বিরতি। ফিরে আসার পরে আরো যা থাকছে। অর্থ ছাড় না হওয়ায় আসছে শীতে সুন্দরবনে বাঘশুমারি অনিশ্চিত, দ্রুত কার্যক্রম শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। এবারে শীতে সুন্দরবনে বাঘশুমারি অনিশ্চিত। রক্ষা প্রকল্পে 36 কোটি টাকা বরাদ্দ হয়েছে, তবে এখনো অর্থ ছাড় হয়নি। এই অবস্থায় বাঘের সংখ্যা ছাড়াও বনে নোনা পানি কতটা বাড়লো, এতে বন্যপ্রাণীর স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে কিনা তা জানাও জরুরি। তাই দ্রুত অর্থ ছাড়ের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শরৎখোলা রেঞ্জের সিটেক টকা খাল, এপ্রিলে এর পারে গোলপাতার আড়ালে চোখে পড়ে 4টি বাঘ। 25 ফেব্রুয়ারি চাঁদপাই রেঞ্জে দেখা মিলেছিল 2 শাবক সহ এক বাঘিনীর। সর্বশেষ 2018 সালে পূর্ব ও পশ্চিম সুন্দরবনে 491টি ক্যামেরা ট্র্যাপিংয়ের গণনায় বাঘের সংখ্যা ছিল 114টি। একইভাবে অক্টোবরেও হওয়ার কথা শুমারি। বরাদ্দ ছিল প্রায় 36 কোটি টাকা। তবে প্রকল্প পরিচালক নিয়োগ ছাড়া এখনো অর্থ ছাড়ি হয়নি। আমরা যদি অক্টোবরের মধ্যে বাজেট পাই তাহলে আমরা এই জরিপটা করতে পারবো। যদি অক্টোবরের মধ্যে না পাই তাহলে জরিপ কাজটা হবে না, কিন্তু বাকি যে কাজগুলির কথা বললাম সেই কাজগুলি করতে পারবো। সেক্ষেত্রে আমাদের জরিপটা আগামী অর্থ বছরে করতে হবে।
এই প্রকল্পে 200 আধুনিক প্রযুক্তির ক্যামেরা থাকার কথা। জানা হবে বাঘের শিকার, হরিণ ও শূকরের সংখ্যা। এছাড়া ধানসাগর ও নাংলিতে আগুন লাগা বন্ধে হবে ওয়াচ টাওয়ার। দুর্যোগে বন্যপ্রাণী রক্ষায় হবে 12টি মাটির কেল্লা। আধুনিক 200টি ক্যামেরা ব্যবহার করব, আমাদের ক্রয়ের সংস্থান রয়েছে। এর পাশাপাশি আমরা ইতিপূর্বে যে গবেষণা কার্যক্রমের সময় যে ক্যামেরাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো যথেষ্ট ভালো, সেগুলো আমরা একই পাশাপাশি ব্যবহার করব। এছাড়া বনে নোনা পানি কতটা বাড়ল, এতে বাঘ, হরিণ, বানর, শূকর সহ বনে প্রাণীদের স্বাস্থ্যগত সমস্যা হচ্ছে কিনা তা জানাও জরুরি। তাই দ্রুত অর্থ ছাড়ের তাগিদ বিশেষজ্ঞদের। এই 35 কোটি টাকা আসলে কোনো টাকা না, এটা খুবই অল্প অ্যামাউন্টের মানি। যে এই টাকাটা শুধু বাঘ গণনার ক্ষেত্রে না ব্যয় করে এটা যদি আরও অন্য কাজও করা যেত, যেমন ফর এক্সাম্পল গবেষণার কাজ যদি করা যেত। যেমন এই বাঘগুলো সংখ্যা বাড়াতে গেলে আমাকে বুঝতে হবে যে এদের প্রের সংখ্যাটা কী পরিমাণে আছে, এবং বিশেষ করে বাঘ যে এলাকায় আছে সে পরিমাণে এই প্রের সংখ্যাটা কীরকম আছে। সুন্দরবনে বাঘ মানুষের সংঘাত প্রায় নিয়ন্ত্রণে, চোরা শিকারীরাও কোনো ঠাসা। তারপরও গত 9 বছরে মিলেছে 12টি বাঘের মরদেহ। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। দিনাজপুর ও বরিশালে 2 নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। সকালে নগরীর মোহাম্মদপুর সংলগ্ন নদীর চর থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ, তবে তার পরিচয় জানা যায়নি। এদিকে দিনাজপুরের খানসামা থেকে সাদেকা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে সায়েদ চেয়ারম্যান পাড়া এলাকায় আবর্জনার মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঢাকার একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন সাদেকা। কিছুদিন আগে বাবার বাড়িতে ফিরে আসেন তিনি। মৃত্যুর কারণ তদন্তে মরদেহ উদ্ধার করে এম আব্দুর রহিম হাসপাতালে পাঠানোর কথা জানায় পুলিশ। কক্সবাজারের টেকনাফে মাদক ও কারেন্ট জাল সহ 2 জনকে গ্রেফতার করেছে বিজিবি। এ সময় তাদের সাথে থাকা মাদক পরিবহনের একটি নৌকাও জব্দ করা হয়েছে। রাত 3টার দিকে টেকনাফ উপজেলার হিনলা ইউনিয়নে এই অভিযান চালানো হয়। বিজিবি জানায়, গোপন খবরে নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয় টহল দল। মাঝরাতে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে নৌকায় থাকা 2 জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে 1 কেজি ক্রিস্টাল মেথ, 20,000 ইয়াবা ও 15 কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ মাদক বহনের দায়ে টেকনাফ মডেল থানায় মামলা হয়েছে। নিরাপদ মাছ চাষ ও পুষ্টি বিষয়ে মাছ চাষিদের সঙ্গে উঠান বৈঠক করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে সদরের ধর্মপুর ইউনিয়নের হাজিরহাট এলাকায় এই বৈঠকের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সামুদ্রিক বিজ্ঞান বিভাগ। বৈঠকে মাছ চাষে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন প্রান্তিক মাছ চাষিরা। এসবে নিরাপদ মাছ চাষ ও পুষ্টি বিষয়ে নানা তথ্য দেন শিক্ষার্থীরা। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে মাছের পোনা উপহার দেওয়া হয়। প্রান্তিক পর্যায়ে 30 জন মাছ চাষির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মৎস্য সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। অনেক জ্ঞান মোটামুটি দিয়েছে, আমরা তো আগে এগুলো আজ জানতাম না। এই কথাগুলো বইয়ের ভাষায় দেখা গেল, আজকে সেটা মাঠ পর্যায়ে এসে দেখতে পেলাম। মাছ চাষে উৎসাহ জুগিয়েছে এবং আগামী দিনে তাদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় মাছ কীভাবে অনন্য ভূমিকা রাখতে পারে সেই সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়েছে। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজন। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।